আমার ছোট্ট সোনা দুষ্টু মিষ্টি বন্ধুরা এবং তাদের অভিভাবকেরা সকলে কেমন আছো, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। কারণ মাসটা বৈশাখ মাস হলেও আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু এখন বেশ একটা বর্ষাকাল চলছে। প্রবল দাবদাহ নয়, অথচ একটা ঝিরঝিরে মনোরম ঠান্ডা শীতল বাতাস আমাদেরকে দারুণ সুখকর অনুভূতি দিচ্ছে। কিন্তু যারা ওপাশে আছেন, দক্ষিণবঙ্গে আছেন বা অন্যান্য জায়গায় বা ভারতবর্ষের অন্যান্য শহরে আছেন, তাদের ক্ষেত্রে এই গরমটা একটু ভয়ঙ্করই বটে। তো যাই হোক, আজকে আমরা নবম শ্রেণীর প্রফেসর শঙ্কুর ডায়েরি, যে বইটি তোমাদের দেওয়া হয়েছে স্কুল থেকে, সেখান থেকে তোমাদের সেকেন্ড সামেটিভে কর্ভাস গল্পটি পড়ব। প্রফেসর শঙ্কুকে পড়ার আগে, এই গল্পটি পড়ার আগে জানতে হবে প্রফেসর শঙ্কুকে। প্রফেসর শঙ্কু হলো সত্যজিৎ রায় রচিত এক কল্পবিজ্ঞানী। কল্পবিজ্ঞানী কেন? কারণ তিনি যা আবিষ্কার করেছেন সেগুলো যখন সত্যজিৎ রায় লিখেছিলেন তখন সেটা কল্পনার জগতেই ছিল। আজকে তা হয়তো বাস্তব, কিন্তু সেই সময় যা যা তিনি ভেবেছিলেন, অর্থাৎ ভবিষ্যৎ পৃথিবীতে এটা হতে পারে, এটা ভেবে উনি লিখেছিলেন এবং আজ দেখো সেগুলো সবই বাস্তবায়িত হয়েছে। অদ্ভুত এক গল্প। এবং তার সাথে সাথে সত্যজিৎ রায় সম্পর্কে একটু ছোট্ট করে বলে দিই। সত্যজিৎ রায় বাঙালি এবং প্রথম ভারতীয় যিনি অস্কার পেয়েছেন তার ছবি পরিচালনার জন্য, যেটি ছিল পথের পাঁচালী। অদ্ভুত একটি গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী। এবং তারপরে উনি সেটাকে অপু ট্রিলজি করেছেন 3 ভাগে, সেটাও আমরা জানি। পথের পাঁচালী, অপরাজিত এবং তারপরে অপুর সংসার। এবং এগুলো নিয়ে তার যে পথ চলা, বিভিন্ন রকমের ছবি বানানো, সেগুলো দুর্দান্ত দুর্দান্ত সব ছবি। কিন্তু আমাদের ছোটদের মনোজগতে যেটি সব থেকে বেশি সাড়া ফেলেছিল তা হলো তার ফেলুদা চরিত্র, গোয়েন্দা চরিত্র। আমরা ছোটবেলা থেকে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দা পড়েছি, সত্যজিৎ রায়ের ফেলুদা পড়েছি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সী পড়েছি। তোমরা আমাকে কমেন্টে জানিও কোন চরিত্রটি তোমাদের সব থেকে বেশি ভালো লাগে। আমার কিন্তু বাবা সব চরিত্র ভালো লাগে, কারণ এক একজন এক এক রকমভাবে আলাদা। কেউ দৃষ্টিতে, কেউ মননে, কেউ শক্তিতে, কেউ বা সাহসে। যাই হোক, তাহলে আজকে আমরা সত্যজিৎ রায়ের লেখায় কর্ভাস গল্পটি পড়ি। এবং প্রফেসর শঙ্কুর ডায়েরি, এই নামের মধ্যে তোমাদের একটা মনে হচ্ছে না একটা কোয়েশ্চেন, যে ডায়েরি কেন? এটা উপন্যাস, গল্প, প্রবন্ধ অনেক কিছু তো হতে পারতো। হ্যাঁ, ডায়েরি এই কারণে, প্রচুর বড় মানুষ আছেন যারা আমাদের থেকে অনেক বেশি বিদগ্ধ, অনেক বেশি নলেজেবল, অর্থাৎ জ্ঞানী মানুষ, তারা কিন্তু নিজেদের রেগুলার, অর্থাৎ সারাদিনের কি কর্মকাণ্ড করেছেন সেগুলো একটা ডায়েরিতে লিখে রাখেন। এবং সেটি কিভাবে? ধরো আজকে যেরকম 1 মে, তো 01, তারপরে 0.05, তারপরে 2026 লিখলেন। লিখে আজকের বার কি, আজকের বারও লিখলেন। লেখার পরে ঠিক কোন সময় উনি লিখছেন, রাত 11:30, 12টা, লিখে সারাদিনের কি কি কর্মকাণ্ড সেটা লেখেন। এটা তার প্রতিদিনের একটা রুটিন, যেরকম আমরা রুটিন করে ভাত খাই, জল খাই, গল্প করি, ঝগড়া করি ইত্যাদি। এই রুটিন ওয়ার্কটা কিন্তু সারা জীবন ধরে অনেকে চালিয়ে গেছেন। এবং তাতে এই যে আমাদের একটি রোগ আছে না, তোমরা নিশ্চয়ই এখন জানো, বাড়িতে যাদের বয়স্ক ঠাকুমা, ঠাকুরদারা, দাদু দিদিমারা রয়েছেন, ডিমেনশিয়া বা অ্যালজাইমার্স, এটা কিন্তু তার একটা ফলো আপ করতে পারে। অর্থাৎ ওনার যদি এই অভ্যাসটা থাকে এবং যদি উনি লিখতে পারেন, ডাক্তাররাও এখন এটাকে প্রেসক্রাইব করছেন যেভাবে লেখা উচিত। তাহলে ডায়েরি জিনিসটা ভালো, এটুকু বোঝা গেল। তাহলে প্রফেসর শঙ্কু, যিনি একজন কল্পবিজ্ঞানী, তিনি কিভাবে নানা রকম আবিষ্কার করেছিলেন। এর আগেও তোমরা পড়ার সময় দেখেছো যে তার রোবট বিধুশেখর, তার বেড়ালের নাম নিউটন, সে 24 বছর বেঁচে আছে। মানে এরা দারুণ জিনিস। 24 বছর বেড়াল বেঁচে থাকার কথা না, কিন্তু কেন বেঁচে আছে? তার যুগান্তকারী আবিষ্কারের জন্য। এবং মিরাকিউকুলার, যেটা তার মানে জীবন বা দায়ী ওষুধ, যে কোনো কঠিন রোগ থেকে একদম ঝট করে রিলিফ দিতে পারে, সেই ওষুধও তিনি আবিষ্কার করেছিলেন। দেখো এগুলো সবই কিন্তু এখন বাস্তবায়িত। রোবট বিদুশেখর, সে কথা বলতে পারছে, সেটাও এখন বাস্তবায়িত। তাহলে এখন যাই আমরা গল্পে। গল্প কি রয়েছে তোমাদের? কর্ভাস। কর্ভাস কেন? কর্ভাস একটি ল্যাটিন শব্দ, এর অর্থ কাক। তাহলে বোঝা যাচ্ছে কাকই আমাদের গল্পের আজকের মূল চরিত্র। 15ই অগস্ট। এখানে দেখো আমরা এখন কিন্তু অগস্ট বলি, AUGUST, কিন্তু আগে আমরা আগস্টই বলতো, মানে আমাদের ছোটবেলায়। তো এটা সেভাবেই লেখা রয়েছে। এখানে আরও কিছু শব্দ রয়েছে যেগুলো আমি তোমাদেরকে বলবো, যেগুলো এখন কিন্তু উচ্চারণে ডিফেন্ড হয়েছে। পাখির সম্পর্কে কৌতূহলটা আমার অনেক দিনের। প্রথমেই পাখিটা রস্যিকার দেওয়া আছে। আমরা জানি পাখি, বাড়ি, এগুলো কিন্তু দীর্ঘিকার। তোমরা এই বিষয়গুলোকে একটু নজর দেবে। পাখি সম্পর্কে কৌতূহলটা আমার অনেক দিনের। কার? প্রফেসর শঙ্কর। ছেলেবেলায় আমাদের বাড়িতে একটা পোষা ময়না ছিল, সেটাকে আমি 100-র ওপর বাংলা শব্দ পরিষ্কারভাবে উচ্চারণ করতে শিখিয়েছিলাম। উচ্চারণ, উচ্চারণ নয়।
শব্দগুলো এমনভাবে আমাদের বলতে হবে একদম শুরু থেকে, যাতে তোমাদের মধ্যে ডয় শূন্যর, বয় শূন্যর, ঢয় শূন্যর এগুলো নিয়ে কোনো কনফিউশন না থাকে। কোথায় মূর্ধন্য হচ্ছে, কোথায় দন্তন্য হচ্ছে, সেটা নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে। যদি তুমি শুশুক, সুশ্রুত বা শোষক বলো, তোমার যেন শব্দের মধ্যে তুমি যেন বুঝতে পারো যে কোথায় আমি কোন স ব্যবহার করব। এগুলোকে প্রথম থেকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে গল্প পড়ার সময় দেখবে যে উচ্চারণের উপর কিন্তু তোমার গল্প, গদ্য বা পদ্য সেটা বোঝা নির্ভর করে। আমার ধারণা ছিল পাখি কথা বললেও কথার মানে বোঝে না। এটা কে লিখছেন? প্রফেসর শঙ্কু। আমরা কিন্তু আমি প্রফেসর শঙ্কু, তুমি প্রফেসর শঙ্কু, এটা ভেবে নিয়ে গল্পটা পড়তে হবে। একবারই ময়নাটাই এমন এক কাণ্ড করে বসলো যে আমার সে ধারণাটা প্রায় পাল্টে গেল। অর্থাৎ পাখিরা কথা বলে শুধু বোঝে না, সেই ধারণাটা প্রফেসর শঙ্কুর পাল্টে গেল। দুপুরবেলা সবেমাত্র আমি স্কুল থেকে ফিরেছি, মা রেকাবিতে মোহনভোগ এনে দিয়েছেন। মোহনভোগ কি? বেশি পরিমাণ ঘি দিয়ে রান্না করা সুজির হালুয়া, যেটা আমরা বাড়িতে কম ঘি দিয়ে রান্না করি, সেটা হচ্ছে বেশি পরিমাণ যেটা ঘি দিয়ে বানানো হয়। অর্থাৎ মোহন, কৃষ্ণের জন্য প্রস্তুত যে খাদ্য, সেটা হলো মোহনভোগ। আর রেকাবি, আগেকার দিনে বারকোশ বা রেকাবি তৈরি হতো কাঠের থালা, এরকম কাঁধ উঁচু কাঠের থালা। তোমাদের বাড়িতে হয়তো এখন আছে, দেখবে, তোমরা তো হয়তো রান্নাঘরে গিয়ে খুব একটা নোটিস করো না, একটু কাঁধ উঁচু থালা থাকে, দেখবে মা ওটার মধ্যে হয়তো সবজির তরকারি খোসা রাখে কিংবা হাত কাছিয়ে নেন, সেগুলো রয়েছে। ওই টাইপের থালা, তাকে বলে রেকাবি। তো সেই রেকাবিতে মা প্রফেসর শঙ্কুকে মোহনভোগ এনে দিয়েছেন। এমন সময় ময়নাটা হঠাৎ ভূমিকম্প ভূমিকম্প বলে চেঁচিয়ে উঠল। আমরা কোনো কম্পন টেরই পাইনি, কিন্তু পরের দিন কাগজে বেরোলো সিজমোগ্রাফ যন্ত্রে সত্যিই নাকি একটা মৃদু কম্পন ধরা পড়েছে। তাহলে কি হলো? আমরা জানি পশু বা প্রাণী কিন্তু অনেক বেশি সচেতন, সতর্ক, এবং তাদের যে সেকেন্ড থটটা যেটা থাকে সেটা কিন্তু খুব সাংঘাতিক। আমরা সেটাকে সিক্সথ সেন্সও বলতে পারি মানুষের মতোই। আর এই যে সিজমোগ্রাফ, এখনকার ভাষায় কিন্তু এটা সিসমোগ্রাফ, ঠিক আছে? সেই থেকে পাখিদের বুদ্ধির দৌড় সম্পর্কে মনে একটা অনুসন্ধিৎসা রয়ে গিয়েছে। অনুসন্ধিৎসা মানে অনুসন্ধান করবার ইচ্ছা, অর্থাৎ জানার ইচ্ছা, যেরকম কৌতূহল সেরকম অনুসন্ধান করার ইচ্ছা। এটা কিন্তু শুধু জানা নয়, রীতিমতো ঢুকে পড়া ওদের জগতে, খুঁচিয়ে বের করা, এটা অনুসন্ধান। কিন্তু অন্যান্য 5 রকম বৈজ্ঞানিক গবেষণার মধ্যে ওটা নিয়ে আর চর্চা করা হয়নি। আগে বলেছে উনি একজন বৈজ্ঞানিক, আরো বিভিন্ন রকমের চর্চা করেছেন। 5 রকম মিনস নট 5 রকম, 5 রকম মানে নানা রকমের মধ্যে তিনি আর এটা চর্চা করেনি। আরেকটা কারণ অবশ্যই আমার বেড়াল নিউটন। নিউটন কেন? নিউটন পাখি পছন্দ করে না। তোমরা দেখবে তোমাদের আশেপাশে যে বেড়ালগুলো আছে, আশেপাশে চড়ুই বা শালিক থাকলে না, লাফিয়ে লাফিয়ে ওদেরকে ধরতে যায়, ওরাও ফ্যাচ করে উড়ে চলে যায়। সেজন্য বেড়াল পছন্দ করবে না পাখি, উনিও সেটাকে, যে আমার পোষ্য পছন্দ করে না, আমিও পাখি পুষবো না। আর নিউটনকে অখুশি করে আমার কিছু করতে মন চায় না। কতখানি ভালোবাসে নিজের পেটকে, নিজের পোষ্যকে। সম্প্রতি বয়সের জন্যই বোধহয় নিউটন দেখছি পাখি সম্বন্ধে অনেকটা উদাসীন হয়ে পড়েছে। কেন বলো তো? বয়স হয়ে গেছে, শরীরটা ভারী হয়ে গেছে, আর সেভাবে লাফাতে পারে না। তাই পাখি আসলো, বসলো, নিউটন কেয়ার করে না। সেই কারণেই আমার ল্যাবরেটরিতে আবার কাক, চড়ুই, শালিক ঢুকতে আরম্ভ করেছে। ল্যাবরেটরি কি? ল্যাবরেটরি হলো যেখানে বিভিন্ন রকম বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেখানে কাচের বিকার থাকে, জার থাকে, এটার সঙ্গে ওটা মিশিয়ে 1 ড্রপ 2 ড্রপ কোনটার সঙ্গে কোনটা মেশালে কি হবে। আবার যদি ভুলভাল তুমি করো তাহলে কিন্তু ফেটেও যেতে পারে। সুতরাং এটা খুব সাবধানে করতে হয়। তাই বৈজ্ঞানিকেরা যেখানে কাজ করেন সেটা হলো ল্যাবরেটরি। তো সেই ল্যাবরেটরিতে আবার কাক, চড়ুই, শালিক, যেহেতু দেখছি যে বিড়ালটা আর ওদের উপর ঝাপাঝাপি করে না, ফলে ওরা নিরুপদ্রবে ঢুকছে। আমি সকালে তাদের খেতে দিই। কে খেতে দেন? প্রফেসর শঙ্কর। সেই খাদ্যের প্রত্যাশায় তারা সূর্য ওঠার আগে থেকেই আমার জানালার বাইরে জটলা করে। এবার আমাদের সকাল না হয় সূর্য উঠলে মা ধাক্কা দিলে তারপরে আমাদের হয় সকালটা, কিন্তু পাখিদের তো তা না। ওরা সন্ধে নামতেই যেমন ঘুমিয়ে পড়ে, তেমনি সূর্য ওঠার আগেই ওরা শুরু করে দেয় ওদের সারাদিনের কাজ। সুতরাং সূর্য ওঠার আগে পাখিগুলো ওই কাঁচের জানালার সামনে ওরা কিচিরমিচির করে। প্রত্যেক প্রাণীরই কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে। জানা কথা, আমাদেরও নির্দিষ্ট কিছু সহজাত ক্ষমতা আছে, তেমনি প্রাণীদেরও থাকে। আমার ধারণা অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি। এখানেও দেখো বেশি কিন্তু রস্যিকার আছে, তোমরা কিন্তু দীর্ঘিকার দেবে। আরও বিস্ময়কর। প্রফেসর শঙ্কু বলছেন যে অন্যান্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতাটা বেশি এবং বিস্ময়কর। বিস্ময়কর কেন? মানে অবাক করার মতন একটা বিষয় কেন, সেটা পরে ঢুকছি। একটা বাবুইয়ের বাসা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখলে স্তম্ভিত হতে হয়। বাবুইয়ের বাসা তোমরা কোনো সময় দেখেছো কিনা আমি জানি না, আমরাও দেখিনি, আমরা ওভাবেই দেখেছি, তো চট করে একটা চোখে পড়লো। আগেকার দিনে বাড়িতে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 21টা 22টা 23টা 24টা 25টা 26টা 27টা 28টা 29টা 30টা 31sta 32টা 33টা 34টা 35টা 36টা 37টা 38টা 39টা 40টা 41sta 42sta 43sta 44sta 45sta 46sta 47sta 48sta 49sta 50sta 51sta 52sta 53sta 54sta 55sta 56sta 57sta 58sta 59sta 60sta 61sta 62sta 63sta 64sta 65sta 66sta 67sta 68sta 69sta 70sta 71sta 72sta 73sta 74sta 75sta 76sta 77sta 78sta 79sta 80sta 81sta 82sta 83sta 84sta 85sta 86sta 87sta
লণ্ঠন জ্বালানো হতো, সেরকম লণ্ঠনের মতো দেখতে হয় বাবুই পাখির বাসা। হাত দিয়ে তুমি টেনে ছিঁড়তে পারবে না, ভয়ঙ্কর শক্ত। তোমার যদি আশেপাশে তোমাদের বাড়ির মধ্যে যেখানে সিলিং রয়েছে, কার্নিশ যেখানে দেখবে, সেখানে চড়ুই পাখি যদি বাসা করে, তুমি ওটাও কিন্তু হাত দিয়ে টেনে ছিঁড়তে পারো, তোমার হাত কেটে যাবে কিন্তু ওটা ছিঁড়বে না। ওইটুকু ছোট্ট চঞ্চু দিয়ে ওরা এত সুন্দর করে বাসা বানায়, দুর্দান্ত। তাহলে পাখিরা অবুদ্ধিমান নয়, বোঝা গেল তো? আমার বিশ্বাস একজন মানুষকে কিছু খড়কুটো দিয়ে যদি ওরকম বাসা তৈরি করতে বলা হয়, আমার বিশ্বাস সে কাজটা সে আদৌ করতে পারবে কি না, কিংবা যদি বা পারে তো মাসখানেকের অক্লান্ত পরিশ্রম লেগে যাবে। অত সুন্দর বাবুই পাখির বাসা যেটা তৈরি হয়েছে একটা মানুষ কিন্তু পারবে না, এটা প্রফেসর শঙ্কুর অভিমত। অস্ট্রেলিয়াতে ম্যালিফাউল বলে এক রকমের পাখি আছে যারা মাটিতে বাসা করে। বালি, মাটি আর উদ্ভিজ্জ দিয়ে তৈরি একটা ঢিপি, আর তার ভেতরে ঢোকার জন্য একটা গর্ত। ধরো আমরা যেরকম একটা গুহা টাইপের আর কি, এরকম একটা বানালো আর একটা ছোট্ট গর্ত বানিয়েছে, সুন্দর। ডিম পাড়ে বাসার ভেতরে, কিন্তু সে ডিমে তা দেয় না। ডিমে তা দেওয়া জানো তো, যেরকম মুরগিরা যখন ডিম পারে তখন কিন্তু দেখবে যেগুলো আমাদের অ্যানিম্যাল প্ল্যানেট জাতীয় চ্যানেল আছে সেখানে দেখায় প্রাণীরা যারা ডিম পারে যারা, তারা কিন্তু ওর উপর বসে থাকে মা পাখিটা। অর্থাৎ মায়ের শরীরের গরমে ওই ডিমটা ধীরে ধীরে তার নিজের মধ্যে যে জীবনী শক্তি আছে সেটাকে প্রকাশ করে এবং তারপর ডিম ফুটে বাচ্চা বের হয়। কি অদ্ভুত না? যাই হোক, তো সে ডিমে কিন্তু তা দেয় না। কে দেয় না? ম্যালিফাউল নামে পাখি। অথচ উত্তাপ না হলে ডিম ফুটে তো বাচ্চা বেরোবে না। তাহলে উপায় কি? উপায় হলো এই যে ম্যালিফাউল কোনো এক আশ্চর্য অজ্ঞাত কৌশলে বাসার ভিতরের তাপমাত্রা ৭৮ ডিগ্রি ফারেনহাইটের ১ ডিগ্রিও এদিক ওদিক হতে দেয় না। তাহলে সে কত বুদ্ধিমান ম্যালিফাউল! ৭৮ ডিগ্রি ফারেনহাইট মাপন যন্ত্র তোমরা জানো, তার অ্যাকচুয়াল এদিক ওদিক হতে দেয় না। তা বাইরের আবহাওয়া ঠান্ডা বা গরম যাই হোক না কেন। অদ্ভুত জিনিস। আরও রহস্য, গ্রিব নামক পাখি তাদের নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে খায় এবং শাবকদের খাওয়ায়। কেন তা কেউ জানে না। দেখো তো তোমরা একবার খুঁজে পেতে যদি জানা যায়। আবার এই একই গ্রিব পাখি জলে ভাসমান অবস্থায় কোনো শত্রুর আগমনের ইঙ্গিত পেলে নিজের দেহ ও পালক থেকে কোনো এক অজ্ঞাত উপায়ে বায়ু বার করে দিয়ে শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে গলা অবধি জলে ডুবে ভাসতে থাকে। ভাবো, যে পালক ছিঁড়ে ছিঁড়ে খায়, বাচ্চাদেরকেও খাওয়ায়, সে আবার একটা অদ্ভুত মানে শত্রুর আক্রমণ হলে পরে সে নিজের শরীরের নিচের দিকের ভরটা পুরোটাকে ভারী করে নিচে নেমে যায় আর শুধু গলা অবধি জলে ভেসে থাকে। এছাড়া যাযাবর পাখির দিক নির্ণয় ক্ষমতা, যাযাবর পাখির দিক নির্ণয় ক্ষমতা সম্পর্কে তো কোনো প্রশ্নই নেই, কারণ আমরা জানি প্রত্যেক বছর শীতের সময় আমাদের আশেপাশে যে নদী খাল বিলগুলো আছে সেখানে প্রচুর প্রচুর পাখি আসে এবং কেউ হর্নবিল, কেউ আরও বিভিন্ন রকমের পাখি, সেগুলো সব নামও জানা নেই। এবং যারা বার্ড ওয়াচার তারা কিন্তু ওখানে গিয়ে গণনা করে দেখেন কটা পাখি এসছে কে না এসছে, যারা মানে ভালোবাসেন আর কি এগুলো। বা আমরা যারা দর্শনার্থী তারাও কিন্তু যাই মাঝে মধ্যে গিয়ে দেখে আসি, বাহ কি সুন্দর। সুদূর সাইবেরিয়া থেকে তারা উড়ে আসে, প্রত্যেক বছর একই জায়গায় তারা আসে, আবার তারা উড়ে যায়। তাহলে দিক নির্ণয় ক্ষমতা কিন্তু অসম্ভব সুন্দর। এবং যাযাবর পাখিরা কত ভালো হয় বা কীভাবে তারা দিক নির্ণয় করে, এটা নিয়ে কারুর যদি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা বুড়ো আংলা পড়া থাকে তাহলে ভীষণ ভীষণ ভাবে তোমরা বুঝতে পারবে। আর যাদের পড়া নেই তারা প্লিজ একবার একটু পড়ে দেখো, ভীষণ ভালো, তোমাদের ভীষণ ভালো লাগবে আমি বলছি। ঈগল বাজের শিকার ক্ষমতা। ঈগল পাখি তোমরা জানো শিকারী পাখি, বাজও তাই। শকুনের ঘ্রাণ শক্তি, আমাদের মা কাকিমারা বলেন দেখবে ও শকুনের নজর ভাগাড়ের দিকে, মানে শকুনের ঘ্রাণ শক্তি এত বেশি। ভাগাড় মিন্স পচা মাংসের জায়গা, যেখানে আমরা মরা কুকুর বেড়াল কোনো সময় কোনো ক্রাইম থ্রিলারে আমাদের দেখানো হয় যে মানুষের দেহাংশ ওখানে ফেলা হয়, তো ওই দিকে কিন্তু শকুনের নজর থাকে, পচা মাংসের দিকে। তাহলে শকুনের ঘ্রাণ শক্তি বেশি, এটা বোঝা গেল। অসংখ্য পাখির আশ্চর্য সঙ্গীত প্রতিভা, কোনো কোনো পাখি খুব সুন্দর করে গান গাইতে পারে, এসব তো আছেই, এগুলো তো রয়েছে। এই কারণেই কিছুদিন থেকে পাখির পেছনে কিছুটা চিন্তা ও সময় দিতে ইচ্ছা করছে। এই যে এতগুলো ঘটনা হলো, এই সমস্ত কিছু প্রফেসর শঙ্কু ভেবেছেন, ভেবেই তার মনে হচ্ছে যে একটু পাখিদের পেছনে একটু সময় দেই এবার আমি। তার সহজাত বুদ্ধির বাইরে তাকে কত দূর পর্যন্ত নতুন জিনিস শেখানো যায়, মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি তার মধ্যে সঞ্চার করা যায় কি, এমন যন্ত্র কি তৈরি করা সম্ভব যার সাহায্যে কাজটা হতে পারে? এই যে পাখিদের প্রতি তিনি যে নিজের ভাব প্রকাশ করেছেন, পাখিদেরকে একটু শিখিয়ে দেখা যাক ওরা কতখানি বুদ্ধিমান, কত দূর যেতে পারে, মানুষের কত দূর জ্ঞান পর্যন্ত ওরা নিতে পারে।
এ সম্পর্কে প্রফেসর সঙ্গে ভাবলাম যে একটা পরীক্ষা নিরীক্ষা করা যায়। কীরকম? এবার আসলো, এটা হয়ে গেল, এটা 15ই অগস্টের গল্প। এবার আসলো 20শে সেপ্টেম্বর, প্রায় 1 মাস পেরিয়ে গেছে, 1 মাস 5 দিন পেরিয়েছে। আমার পাখি পড়ানো যন্ত্র নিয়ে কাজ চলেছে। 1 মাস 5 দিন কেন? পাখি পড়াতে যন্ত্র বানাতে হবে তো, নাহলে পাখিটাকে আমি বোঝাবো কী করে? তাহলে পাখি পড়ানো যন্ত্র নিয়ে কাজ চলছে। আমি সহজ পথে বিশ্বাসী, স্ট্রেট ওয়ে, যে কোনো এপাশ ওপাশ যাবো না, একদম সোজা কিভাবে আমি করব আমার কাছে নিট অ্যান্ড ক্লিয়ার, আমার কাছে আমি কিভাবে করবো আমার কাছে ক্লিয়ার, এবার আমি বানাবো। আমার যন্ত্র তাই হবে জলের মতো সহজ। জল সহজই, বোতল থেকে ঢালো খেয়ে নাও, তো সেরকম জলের মতো সহজ। 2টি অংশ হবে এই যন্ত্রে। একটি হবে খাঁচার মতো, পাখি থাকবে সেই খাঁচায়, খাঁচার সঙ্গে বৈদ্যুতিক যোগ থাকবে দ্বিতীয় অংশে। এই অংশটি থেকে জ্ঞান ও বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে। খাঁচার মতন একটা অংশ, পাখি থাকবে, তার পাশে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস সেখান থেকে যাবে। আচ্ছা, এগুলো সমস্ত মানে পাখির মস্তিষ্ক একদম মাথা পর্যন্ত যাবে। ধরো তাকে একটা ইলেকট্রিক্যাল টুপি পরিয়ে দেওয়া হবে কিনা বা অন্য কিছু হবে কিনা, এই সমস্ত ভাবা হচ্ছে। তো এই ভাবনা চিন্তার মাঝখানেই কিন্তু তিনি বানিয়ে ফেললেন। এবং তারপরে কি হলো, এই 1 মাস আমার ল্যাবরেটরির জানালা দিয়ে খাদ্যের লোভে যেসব পাখি এসে ঢুকেছে সেগুলিকে আমি খুব মনোযোগ দিয়ে স্টাডি করেছি। যারা ঢুকেছে তাদের দিকে তাকিয়ে দেখছি, তাদের পাখার রং, চেহারা, ছবি, চঞ্চু, নখর, এগুলো সব উনি দেখেছেন এবং তাদের স্বভাবটা কীরকম রয়েছে। কাক, চড়ুই, শালিক ছাড়া পায়রা, ঘুঘু, টিয়া, বুলবুলি ইত্যাদিও মাঝে মাঝে আসে। এরা ছাড়াও এরা আসে। সব পাখির মধ্যে একটি বিশেষ পাখি বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেছে স্টাডি করার ফল। সেটা একটা কাক, দাঁড় কাক নয়, সাধারণ কাক। আমরা জানি আমাদের এখানে 2 রকমের কাক দেখা যায়, একটা দাঁড় কাক, একটা পাতি কাক। তো এই দাঁড় কাক আর পাতি কাকটা কি জানিস? দাঁড় কাক হলো একদম কুচকুচে কালো, একটু সাইজে বড়। পাতি কাক হলো গলার কাছটা স্টিল গ্রে কালারের আর বাকি বডিটা ব্ল্যাক এবং তাদের সাইজটা একটু ছোট হয়। তাহলে এইটা পাতি কাক। কাকটা আমার চেনা হয়ে গেছে। ডান চোখের নিচে একটা সাদা ফুটকি আছে, ফুটকি মিন্স ডট, সেটা থেকে তো চেনা যাই। তাছাড়া হাবভাবও অন্য কাকের চেয়ে বেশ একটু অন্যরকম। কীরকম? ঠোঁটে পেন্সিল দিয়ে টেবিলের ওপর আঁচড় কাটতে আর কোনো পাখিকে দেখিনি। ল্যাবরেটরি, সব জিনিসপত্র খোলা, পেন্সিল পেয়েছে ওটা নিয়ে খাতার মধ্যে আঁচড় কাটছে। এটা কি সম্ভব? সম্ভব না, তাহলে একটু স্পেশাল। কালকে তো একটা ব্যাপারে রীতিমতো হক চকিয়ে গেছে। কীরকম হক চকিয়ে গেছেন? আমি আমার যন্ত্র তৈরির কাজ করছি, এমন সময় খচখচ শব্দ পেয়ে ঘাড় ফিরিয়ে দেখি কাকটা একটা আধখোলা দেশলাইয়ের বাক্স থেকে ঠোঁট দিয়ে একটা কাঠি বার করে তার মাথাটা বাক্সের পাশটায় ঘষছে। আমরা কিভাবে দেশলাই জ্বালাই? বক্স বের করলাম, কাঠি বন্ধ করলাম, ছস। তাহলে এটাও ঠিক ওভাবেই ব্যবহার করছে। এটা কাঠি বের করে কিনারে ঘষার চেষ্টা করছে। তোর তো আর হাত নেই, ওর চঞ্চু দিয়ে যতটা সম্ভব চেষ্টা করছে। আমি বাধ্য হয়ে হুস হুস শব্দ করে কাকটাকে নিরস্ত করলাম। ওরা তো বোঝে না, আগুন লেগে গেলে ল্যাবরেটরিতে আগুন লেগে যেতে পারে, কোথাও কত দাহ্য পদার্থ আছে। কাকটা তখন উড়ে গিয়ে জানালায় বসে গলা দিয়ে দ্রুত কয়েকটা শব্দ করলো, যেটার সঙ্গে কাকের স্বাভাবিক কাকা শব্দের কোনো সাদৃশ্য নেই। উড়ে গেল ওর হুসুসে এবং গিয়ে এমন কিছু শব্দ বললো যেটা কা কা করে ওরা যে ডাকে সেটা নয়। হঠাৎ শুনে মনে হবে কাকটা বুঝি হাসছে। হাসার তো অনেক রকম হয়, কেউ হি হি করে হাসে, কেউ হা হা করে হাসে, তো সেরকম হাসছে। যেরকম চালাক পাখি, আমার পরীক্ষার জন্য একে ব্যবহার করতে পারলেই সবচেয়ে ভালো হবে। দেখা যাক কতদূর কি হয়। এতটুকু পর্যন্ত আমরা পড়লাম, অর্থাৎ 2 দিনের রুটিন আমরা পড়লাম। এবারে এটা একটা বড় গল্প, তোমরা পড়েছো কিনা আমি জানি না, কিন্তু আমি পড়েছি অনেকটা বড় গল্প। তাহলে এটাকে আমরা চেষ্টা করব 3 পার্টে শেষ করতে। আজকে এটার প্রথম পর্ব আমরা পড়লাম, এরপরে এর দ্বিতীয় এবং তৃতীয় পর্বে গল্পটা আমরা শেষ করব। তোমাদের কারোর যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে জানাতে পারো, আমি উত্তর দেব। এবং মাথায় রাখতে হবে এখনকার তোমাদের যে প্রশ্নের প্যাটার্ন সেটা কিন্তু এমসিকিউ, মাল্টিপল চয়েস। যদি একটা প্রশ্ন দিয়ে সেখানে 4টা অপশন থাকে, তোমাকে কিন্তু জানতে হবে সঠিক উত্তর কোনটা। তার জন্য একেবারে খুঁটিয়ে পড়তে হবে। তো সেই খুঁটিয়ে পড়াটার থেকে যেন তোমরা কোনো রকমভাবে বিরত না হও, সেই খুঁটিয়ে পড়াটা কিন্তু জারি থাকতে হবে। আমাদের এই অনুষ্ঠান কিন্তু আমরা প্রতি সোম, বুধ, শুক্র রাখার চেষ্টা করছি, অর্থাৎ এই 3 দিন তোমাদের সঙ্গে সংযুক্ত হব। এবং বাকি দিনগুলো তোমরা যদি কোনো তোমাদের কোয়েশ্চেন থাকে সেটা কিন্তু লিখে জানাতে পারো, অবশ্যই উত্তর দেওয়া হবে। সকলে ভালো থেকো, পড়াশোনাটা মন দিয়ে করো। টাটা।